হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি শেষ করেছিলাম। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। অবশ্যই আজকের একটা ভিডিওতে এটা শেষ হবে না। আজকে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরির একটা ইন্ট্রোডাকশন টাইপের দেবো এবং কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করব, যেগুলো অত্যন্ত দরকারি। ক্রিস্টাল ফিল্ড থিওরিতে কী হয়, আমাদের যেটা পড়তে হয়, মানে পরীক্ষা পারপাসে আমাদের যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটাই যে কোনো একটা সেন্ট্রাল মেটাল অ্যাটম যার ডি অরবিটাল, পাঁচখানা যে অরবিটাল থাকে, তারা ফাইনালি ডিজেনারেট থাকে না, তাদের পাঁচটারই এনার্জি সেম থাকে না, আলাদা আলাদা হয়ে যায় এনার্জিতে, তারা বিভিন্ন এনার্জি লেভেলে তারা স্প্লিট করে যায়। আমরা এটাকে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং বলি। এবং এর ফলে এর পরবর্তী যা কনসিকুয়েন্সেস পরীক্ষা পারপাসে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে CFSE অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি ক্যালকুলেট করতে হয়। কি হয়, অনেক সময়তেই আমরা এই CFSE ক্যালকুলেশন করে ফেলি, পরীক্ষা পারপাসে ঠিক যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু আমরা জেনে ফেলি, কিন্তু বেসিক কনসেপ্টটাই আমাদের মাঝখানে ক্লিয়ার হয় না, মানে কী আসলে ব্যাপারটা ঘটছে সেইটা বোঝা হয়ে ওঠে না। তো সেই বিষয়টা আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করব। তো ক্রিস্টাল ফিল্ড থিওরি বলার আগে আমাদেরকে এটা জানতে হবে যে ভ্যালেন্স বন্ড থিওরিতে অ্যাকচুয়ালি কী মানে লিমিটেশনস ছিল আর কি, ত্রুটিগুলো কী ছিল, যার কারণে আমাদের নতুন একটা থিওরির প্রয়োজন পড়লো। আমরা আগের দিন বিভিন্ন এক্সাম্পল দেখাতে গিয়েই আমরা দেখছিলাম যে থিওরিটিক্যালি ভ্যালেন্স বন্ড থিওরি কোনো একটা কম্পাউন্ডকে যদি বলে যে এটা টেট্রাহেড্রাল হওয়া উচিত, এক্সপেরিমেন্ট বলছে যে না, ওটা স্কোয়ার প্ল্যানার। ভ্যালেন্স বন্ড থিওরি বলছে এই পার্টিকুলার কমপ্লেক্সটার ডায়াম্যাগনেটিক হওয়া উচিত। ক্রিস্টাল ফিল্ড এক্সপেরিমেন্ট বলছে যে ওটা প্যারাম্যাগনেটিক। এখন এই ধরনের অনেক মিসম্যাচ হচ্ছিল, যেগুলো ভ্যালেন্স বন্ড থিওরি এক্সপ্লেন করতে পারছিল না। সেই কারণে আমাদেরকে আরেকটা থিওরি আনতে হলো, অ্যান্ড দ্যাট ইজ ক্রিস্টাল ফিল্ড থিওরি। এবার এই ক্রিস্টাল ফিল্ড থিওরিতে দেখো, একটা টার্ম হচ্ছে ক্রিস্টাল, একটা টার্ম হচ্ছে ফিল্ড। ফিল্ড কথাটার সঙ্গে আমরা অলরেডি পরিচিত। ফিল্ড মানে আমরা জেনারেলি ম্যাগনেটিক ফিল্ড, ইলেকট্রিক্যাল ফিল্ড এইগুলোকে বুঝি। এইখানে ফিল্ডটা হচ্ছে অবশ্যই ইলেকট্রিক্যাল ফিল্ড। ইলেকট্রিক্যাল ফিল্ড কার ইলেকট্রিক্যাল ফিল্ড? লিগ্যান্ডের। লিগ্যান্ড মানে অবশ্যই যে হচ্ছে ইলেকট্রন পেয়ার ডোনেট করবে সেন্ট্রাল মেটাল অ্যাটমকে। তাহলে ইলেকট্রন পেয়ার যখন ডোনেট করছে, সেই ইলেকট্রন পেয়ারটার মানে ইলেকট্রনটার একটা নিশ্চয়ই ইলেকট্রিক্যাল ফিল্ড থাকবে, সেটার কথা বলা হচ্ছে। ক্রিস্টাল আমরা অলরেডি ইউনিট 1 সলিড স্টেট, সেখানে আমরা আয়নিক ক্রিস্টালের গঠন কীরকম হয় সেগুলো আমরা জেনে এসেছি। তো এইখানে আমরা দেখব যে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে যে কোনো একটা আয়নিক ক্রিস্টাল, তুমি সাপোজ NaCl এর একটা ক্রিস্টালের কথা ভাবো। NaCl আমরা জানি ফেস সেন্টার কিউবিক ক্রিস্টাল তৈরি করে। এবার ক্রিস্টালগুলোতে কী হয়, আয়নিক ক্রিস্টালগুলোতে কী হয়, আমরা জানি যে অ্যানায়নগুলো তারা ল্যাটিসটা তৈরি করে, বিভিন্ন ল্যাটিস পয়েন্টে তারা থাকে। আর ক্যাটায়নগুলো বিভিন্ন ভয়েডগুলোতে, অক্টাহেড্রাল ভয়েড, কিউবিক্যাল ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েড, এই জাতীয় ভয়েডগুলোতে অর্থাৎ ফাঁকা স্থানগুলোতে ক্যাটায়নগুলো অবস্থান করে। এইবার ক্রিস্টাল ফিল্ড থিওরিতে আমরা যখন কোনো একটা কমপ্লেক্সের স্ট্রাকচার দেখব, সেইটাকে আমরা ওই আয়নিক ক্রিস্টালগুলোর সঙ্গে খানিকটা কম্পেয়ার করতে পারি। তো সেইখান থেকেই ক্রিস্টাল ফিল্ড থিওরি নামটা এসেছে। এবার এই যে আয়নিক ক্রিস্টালদের সঙ্গে কম্পেয়ার করা, এই কম্প্যারিজন কিন্তু নর্মালি আমরা যে সমস্ত বইপত্রগুলো পড়ি সেইখানে কোথাও লেখা থাকে না। এই জায়গাটা আজকে আমার মূল তোমাদের কাছে ক্লিয়ার করার কথা, মানে যেটা আমি ভেবে এসেছি আর কি। এবার তার আগে এটা বলি যে ভ্যালেন্স বন্ড থিওরি মূলত এটাই বলে যে সেখানে ওভারল্যাপিং অফ অরবিটালস হয়। মেটাল অ্যাটমের ভ্যাকেন্ট অরবিটাল বা মেটাল আয়নের ভ্যাকেন্ট অরবিটাল আর লিগ্যান্ডের ফিল্ড অরবিটাল, তাদের মধ্যে ওভারল্যাপ হচ্ছে এবং সিগমা বন্ড তৈরি হচ্ছে, অর্থাৎ পিওরলি একটা কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। ঠিক এই জায়গাটাতেই ক্রিস্টাল ফিল্ড থিওরি ডিফার করে। যেহেতু ভ্যালেন্স বন্ড থিওরিটা কোভ্যালেন্ট বন্ড এর উপরে আর কি, কী বলবো, কোভ্যালেন্ট বন্ডিং এর উপরে বেস করে তৈরি হয়েছে ভ্যালেন্স বন্ড থিওরি, এবং সেইখানে সে ফেলিয়ার যে ও বলছে যে ভ্যালেন্স বন্ড থিওরি বলছে যে টেট্রাহেড্রাল, দেখা যাচ্ছে কম্পাউন্ড স্কোয়ার প্ল্যানার। ভ্যালেন্স বন্ড থিওরি বলছে যে ডায়াম্যাগনেটিক, দেখা যাচ্ছে কম্পাউন্ড প্যারাম্যাগনেটিক। সেই কারণে এই ওভারল্যাপিং থিওরিটাই পুরো ডিসকার্ড করে দিয়ে ক্রিস্টাল ফিল্ড থিওরিতে বলা হচ্ছে যে এই যে মেটাল আয়ন এবং লিগ্যান্ড, এদের মধ্যেকার যে ইন্টারাকশানটা, এটা কোনো কোভ্যালেন্ট বন্ডিং নয়, এটা পিওরলি আয়নিক বন্ড, অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, স্থির তড়িতাকর্ষণ বলের মাধ্যমে মেটাল অ্যাটম বা মেটাল আয়ন, ক্যাটায়ন এবং লিগ্যান্ড তারা পরস্পর যুক্ত হচ্ছে, অর্থাৎ পিওরলি
আয়নিক বন্ডের কথা বলছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। কিন্তু আমরা অলরেডি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়ে এসেছি, ফ্যাজান্স রুল পড়ে এসেছি আমরা, সেখানে আমরা অলরেডি জানি যে পৃথিবীর কোনো বন্ডই পারফেক্টলি অর্থাৎ 100% আয়নিক বা 100% কোভ্যালেন্ট হতে পারে না। সুতরাং ক্রিস্টাল ফিল্ড থিওরি যেহেতু এটা বলছে যে লিগ্যান্ড এবং মেটালের ইন্টারাকশান পিওরলি আয়নিক, 100% আয়নিক, তাহলে সেইখানে নিশ্চয়ই কিছু একটা গণ্ডগোল আছে। এই জন্য আমরা বলি যে ক্রিস্টাল ফিল্ড থিওরিটা অ্যাকচুয়ালি ভ্যালেন্স বন্ড থিওরির একটা ওভার কারেকশন মানে বেশি মাত্রায় কারেকশন করা হয়ে গেছে আর কি। যেহেতু ওখানে অরবিটাল ওভারল্যাপিংয়ের কথা বলা হচ্ছিল, কোভ্যালেন্ট বন্ডিংয়ের কথা বলা হচ্ছিল, তো এখানে বলা হচ্ছে পিওরলি আয়নিক। কিন্তু ফাইনালি দেখা যাচ্ছে সেটা সম্ভব নয়, পিওরলি আয়নিক হওয়ার কথা নয়। তার আমরা এক্সাম্পল আমি এই মাত্র দেখাবো তোমাদেরকে। তো তারপরে ন্যাচারালি ক্রিস্টাল ফিল্ড থিওরিও মডিফাইড হলো, নতুন নতুন আরও থিওরি এলো যেগুলো আমাদের সিলেবাসে নেই। ক্রিস্টাল ফিল্ড থিওরির পরে সিএফটির পরে এলো এলএফটি, লিগ্যান্ড ফিল্ড থিওরি, এবং তারও পরে এলো এমওটি, মলিকিউলার অরবিটাল থিওরি। যাই হোক, এগুলো আমাদের সিলেবাসে নেই। তো যেহেতু ক্রিস্টাল ফিল্ড থিওরি পিওরলি আয়নিক ইন্টারাকশনের কথা বলে, সেই জন্য ওরা বলে যে লিগ্যান্ডগুলো হচ্ছে পয়েন্ট চার্জ বা পয়েন্ট ডাইপোল। ঠিক আছে, আমি এখানে ব্র্যাকেটে সিএফটি কথাটা লিখতে ভুলে গেছি। সো দিস ইজ দ্য শর্ট টার্ম এবং খুব পপুলার টার্ম। আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি এত বড় উচ্চারণ করি না, আমরা সিএফটি বলি সংক্ষেপে। আচ্ছা, আমি এবার 3টে এক্সাম্পল নিচ্ছি। ঠিক আছে, ধরা যাক NiCl4 2- Ni, ধরো অ্যামোনিয়া আছে 2+, আর ধরা যাক NiCO4 আছে। এবার এখানে এরা +2 স্টেটে আছে নিকেল, কারণ x -4 = -2, তার +2 হয়ে গেল। এবার নিকেলটা হচ্ছে টেট্রাহেড্রাল, যদি এটা শেপ হয় তাহলে নিকেল সেই টেট্রাহেড্রনের সেন্টারে আছে Ni2+। তাহলে এই ক্যাটায়নকে ঘিরে চারদিকে 4টে টেট্রাহেড্রালি অ্যারেঞ্জড আয়ন থাকবে, নেগেটিভ চার্জ থাকবে। তাহলে এই নেগেটিভ চার্জের সঙ্গে ক্যাটায়ন যেটা পজিটিভলি চার্জ, তাদের সঙ্গে ইলেকট্রোস্ট্যাটিক ইন্টারাকশন হচ্ছে। আমরা এটাকে বলবো আয়ন আয়ন ইন্টারাকশন, আয়নের সঙ্গে আয়নের ইন্টারাকশন। লিগ্যান্ডও আয়নিক, আবার মেটাল অ্যাটম আয়নিক। এবং এটা কখন হচ্ছে? যখন লিগ্যান্ড ইজ নেগেটিভলি চার্জড, এইটা হলে তখন আয়ন আয়ন ইন্টারাকশন হচ্ছে। এই ক্ষেত্রে আমরা জানি যে এই যে অ্যামোনিয়া লিগ্যান্ড নিউট্রাল, তাহলে নিউট্রাল যদি হয় তাহলে তার এরকম চার্জ থাকবে না, পয়েন্ট চার্জ আমরা তখন ওকে বলবো না, তখন আমরা ওকে বলবো যে লিগ্যান্ড হচ্ছে একটা পয়েন্ট ডাইপোল হিসেবে কাজ করছে। তো আবার ওইখানে নিকেল যেহেতু +2 স্টেটে আছে, তাহলে ক্যাটায়ন এবং এবার আর এখানে অ্যানায়ন আমরা লিখতে পারবো না, তার বদলে আমরা একটা ডাইপোল অবশ্যই লিখতে পারবো। যে ডাইপোলটাতে আমরা জানি অ্যামোনিয়ার স্ট্রাকচার আমরা জানি, নাইট্রোজেনের মাথা ডেল্টা নেগেটিভ আর হাইড্রোজেনগুলো ডেল্টা পজিটিভ। সুতরাং সেই ডেল্টা নেগেটিভ পার্টের সঙ্গে এই পজিটিভ চার্জের একটা ইন্টারাকশন হচ্ছে, আমরা বলছি আয়ন ডাইপোল ইন্টারাকশন। তাহলে এখানে আমরা বলবো আয়নের সঙ্গে ডাইপোল। আয়নটা কি? মেটাল অ্যাটম, ডাইপোলটা কি? লিগ্যান্ড। তাহলে আয়ন ডাইপোল ইন্টারাকশন। আর 2 নম্বর হচ্ছে এটা হয় কখন? যখন লিগ্যান্ড ইজ নিউট্রাল। লিগ্যান্ড যখন নিউট্রাল তখন আমরা আয়ন ডাইপোল ইন্টারাকশন দেখি। তাহলে এই প্রত্যেকটা জায়গাতেই ডেল মাইনাস ডেল প্লাস এদিকে ডেল মাইনাসের সঙ্গে ইন্টারাকশন হচ্ছে। ভালো করে তোমরা একটু এঁকে নিয়ে ব্যাপারটা। তাহলে এই হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরির ব্যাখ্যা, যে আয়নের সঙ্গে ডাইপোলের ইন্টারাকশন হবে যাতে করে পিওরলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে ডেভেলপ করে এবং আয়নিক বন্ড তৈরি হয়। এইবার মুশকিলটা হচ্ছে এইখানে, নিকেল তো এখানে 0 স্টেটে আছে, আমরা জানি নিকেল 0 মানে আয়ন না। কার্বন মনোক্সাইড বা কার্বনিল যে লিগ্যান্ড, কার্বন মনোক্সাইড কম্পাউন্ড ইটসেলফ আমরা জানি যে ওটার ডাইপোল মোমেন্ট যা আমরা এক্সপেক্ট করি তার থেকে অনেক কম হয় ডিউ টু ব্যাক বন্ডিং অফ অক্সিজেন। এটা আমরা ক্লাস 11-এ পড়ে এসেছি ডাইপোল মোমেন্ট পোর্শনে, কেমিক্যাল বন্ডিংয়ে। তো যাই হোক, আমরা স্টিল যদি কার্বন মনোক্সাইডটাকে একটা ডাইপোল ভেবেও নিই, তাহলে সেই ডাইপোলের সঙ্গে কার্বন মনোক্সাইড ধরে একটা ডাইপোল টেট্রাহেড্রালি এখানে আছে। তাহলে এই যে ইন্টারাকশানটা আমি দেখাচ্ছি, এটা কি আদৌ বাস্তবে সম্ভব? ইন্টারাকশান তো সম্ভব না, কারণ একটা ডাইপোলের সঙ্গে আর একটা আয়ন থাকতে হবে। তো কিন্তু এখানে তো নিকেল তো 0 স্টেটে যাবে, নিকেল অ্যাটমিক স্টেটে আছে, আয়নিক স্টেটে নেই।
সুতরাং এর তো চার্জ জিরো, তাহলে জিরো চার্জের সঙ্গে কোনো একটা চার্জ বডি ইন্টারাকশন কী করে হবে? হবে না। সুতরাং না তো ওখানে আয়ন আয়ন ইন্টারাকশন, না ওখানে আয়ন ডাইপোল ইন্টারাকশন। এবার যদি কোনোটাই না হয় তাহলে আয়নিক বন্ড কী করে তৈরি হবে? হবে না। কিন্তু এই কম্পাউন্ডের তো এক্সিস্টেন্স আছে, অবশ্যই আছে। সুতরাং এই কম্পাউন্ডের এক্সিস্টেন্স সিএফটি ব্যাখ্যা করতে পারে না। সিএফটি কেবলমাত্রই আয়নিক ইন্টারাকশনের কথা ভাবে, অন্য কোনো রকম যে ইন্টারাকশন হতে পারে সেটাকে সিএফটি মান্যতা দেয় না। তো এটা হচ্ছে সিএফটির একটা ড্রব্যাক, যে এখানে আমরা কেবলমাত্রই আয়ন আয়ন ইন্টারাকশন ভাববো এবং আয়ন ডাইপোল ভাববো এবং লিগ্যান্ডগুলোকে পয়েন্ট চার্জেস বা পয়েন্ট ডাইপোল হিসেবে ট্রিট করব। তাহলে এটা কপি করো শুরুতে। ভিভিটি সেজ বন্ড বিটুইন মেটাল অ্যান্ড লিগ্যান্ড ইজ ফাউন্ড বাই ওভারল্যাপিং অফ ভ্যাকেন্ট অরবিটাল অফ মেটাল উইথ ফিল্ড অরবিটাল অফ লিগ্যান্ড। অর্থাৎ মেটালের ফাঁকা অরবিটাল আর লিগ্যান্ডের যে ইলেকট্রন পেয়ার যেখানে আছে লোন পেয়ার, সেই অরবিটালের সঙ্গে ওভারল্যাপিং হয়, অর্থাৎ দ্য ইন্টারাকশন ইজ কোভ্যালেন্ট ইন নেচার। কোভ্যালেন্ট ইন্টারাকশনের কথা বলে ভিভিটি। বাট ভিভিটি ফেইলস টু এক্সপ্লেইন জিওমেট্রি, ম্যাগনেটিক প্রপার্টি এটসেট্রা অফ কমপ্লেক্সেস প্রপারলি। কিন্তু ভিভিটি কী করে, যে অনেক কমপ্লেক্স এরকম থাকে যাদের জিওমেট্রি, যাদের ম্যাগনেটিক বিহেভিয়ার বা যাদের অন্যান্য কিছু প্রপার্টি, কালার্স এটসেট্রা, সেইগুলো ভিভিটি এক্সপ্লেন করতে পারে না। সেই কারণে আমাদেরকে নতুন একটা থিওরি আনতে হলো। সো আ নিউ থিওরি সিএফটি ওয়াজ ইন্ট্রোডিউসড হুইচ ইজ ইনফ্যাক্ট অ্যান ওভার কারেকশন অফ ভিভিটি, যেটা বলছিলাম একটু আগে, যে এটা একটা ওভার কারেকশন। অ্যাজ নো বন্ড ক্যান বি পিওরলি কোভ্যালেন্ট অর পিওরলি আয়নিক। যেহেতু কোনো বন্ডই পিওরলি কোভ্যালেন্ট বা আয়নিক হতে পারে না, তাই সিএফটিটা অবশ্যই একটা ওভার কারেকশন ছিল। এবার এইটা বলার কারণ কি? কারণ হচ্ছে এটাই যে সিএফটি তারা পিওরলি আয়নিক বন্ডের কথাই বলে। তাহলে অ্যাকর্ডিং টু সিএফটি, metal ligand is purely metal ligand bond হবে, metal ligand bond is purely ionic arising from electrostatic interaction between metal and ligand, and for that ligands are considered as point charges or point dipoles. এবার আমরা শুরু করবো যে লিগ্যান্ড এবং মেটালের ইন্টারাকশনে কমপ্লেক্স কীভাবে তৈরি হয় অ্যাকর্ডিং টু সিএফটি। তো হেডিং হচ্ছে হাউ ইজ এ কমপ্লেক্স ফর্মড অ্যাকর্ডিং টু সিএফটি। আমরা অলরেডি জানলাম যে মেটাল আর লিগ্যান্ড সবাই হচ্ছে পয়েন্ট চার্জ, কিছু ক্ষেত্রে লিগ্যান্ডগুলো ডাইপোল হয় যদি নিউট্রাল হয়। এখানে মেটালটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেশনারি চার্জ। মেটাল মানে অ্যাকচুয়ালি মেটাল আয়ন, স্টেশনারি মানে ও এক জায়গায় ফিক্সড দাঁড়িয়ে থাকে, ও চলাফেরা করে না। লিগ্যান্ডগুলো হচ্ছে মুভিং চার্জ। লিগ্যান্ডগুলো মেটাল ক্যাটায়নের দিকে যায় আর কি, অ্যাপ্রোচ করে টুয়ার্ডস দ্য মেটাল ক্যাটায়ন। তাহলে লিগ্যান্ডগুলো হচ্ছে মুভিং। এবার বলছে ইন টেট্রাহেড্রাল কমপ্লেক্স। এইবার যেহেতু আমরা পড়ছি ক্রিস্টাল ফিল্ড থিওরি, তাহলে আয়নিক ক্রিস্টালদের যা স্ট্রাকচার আমরা অলরেডি সলিড স্টেট চ্যাপ্টারে পড়ে এসেছি, সেইটার সঙ্গে তুমি যদি এটাকে রিলেট করো তাহলে বিষয়টা বুঝতে অনেক বেশি সুবিধা হবে, যেটা নর্মালি আমাদের বইপত্রগুলোতে থাকে না। আমি একটু সেই ব্যাপারটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো, টেট্রাহেড্রাল কমপ্লেক্সে Mn+ মানে মেটাল ক্যাটায়ন বা মেটাল আয়ন। মেটাল আয়ন ইজ প্রেজেন্ট ইন এ টেট্রাহেড্রাল ভয়েড অ্যারাউন্ড 4 লিগ্যান্ডস। টেট্রাহেড্রাল ভয়েডের ছবিটা কেমন হয় একটু ওটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, যে একটা টেট্রাহেড্রন, তার একদম সেন্টারে মিথেনের যদি তুমি স্ট্রাকচার ভাবো, কার্বন যেখানে থাকে ওই জায়গাটা হচ্ছে টেট্রাহেড্রাল ভয়েড, আর 4টে কর্নারে বা 4টে শীর্ষবিন্দুতে 4টে লিগ্যান্ড। তো এই 4টে লিগ্যান্ড এমনভাবেই অ্যারেঞ্জড হয় আর কি, তুমি যদি ক্রিস্টালের কথা ভাবো, আয়নিক ক্রিস্টাল, তাহলে 4টে অ্যানায়ন এরকমভাবেই অ্যারেঞ্জড হয় যে ওই 4টে অ্যানায়নের মাঝখানের যে অংশটা ইন বিটুইন, সেটা একটা টেট্রাহেড্রাল ভয়েডের মতন লাগে। তো সেই টেট্রাহেড্রাল ভয়েডে কে থাকবে? এই ক্ষেত্রে কমপ্লেক্সের ক্ষেত্রে থাকবে ক্যাটায়ন, আর অ্যানায়নগুলো ওই 4টে শীর্ষবিন্দুতে টেট্রাহেড্রালের। এবার যদি তুমি এন্টায়ার একটা ইউনিট সেলকে দেখো, মানে পুরো কিউবটাকে তুমি যদি দেখো, তাহলে পুরো একটা ইউনিট সেল লাগবে। কিন্তু তুমি যদি যে কোনো একটা ক্যাটায়ন, যেটা কিনা কোনো একটা টেট্রাহেড্রাল বা অক্টাহেড্রাল ভয়েডে আছে, সেই ক্যাটায়ন এবং তাকে ঘিরে থাকা যে অ্যানায়নগুলো, শুধুমাত্র সেইটুকুতে যদি তুমি ফোকাস করো, তাহলে একটা কমপ্লেক্সের মতন একটা স্ট্রাকচার পাবে। তো যদি অক্টাহেড্রাল কমপ্লেক্সের কথা ভাবি আমরা, তাহলে অক্টাহেড্রাল ভয়েডে ক্যাটায়নটা আছে, আর অক্টাহেড্রাল ভয়েডকে ঘিরে 6 দিকে 6টা অ্যানায়ন থাকে। তো সেই 6টা অ্যানায়ন হচ্ছে 6টা লিগ্যান্ড। সুতরাং এইভাবে তোমরা ক্রিস্টালের সঙ্গে সিএফটিকে রিলেট করতে পারো, যে আয়নিক ক্রিস্টালে টেট্রাহেড্রাল ভয়েড যদি আমরা কনসিডার করি, তাহলে ওই ভয়েডটাতে যদি মেটাল ক্যাটায়ন থাকে, তাহলে তাকে ঘিরে 4টে লিগ্যান্ড টেট্রাহেড্রালি অ্যারেঞ্জড হবে। আর যদি মেটাল থাকে অক্টাহেড্রাল ভয়েডে, তাহলে তাকে ঘিরে অক্টাহেড্রালি 6টা লিগ্যান্ড অ্যারেঞ্জড হবে। এখন টেট্রাহেড্রাল হোক, অক্টাহেড্রাল হোক, কমপ্লেক্স যেরকম টাইপেরই হোক না কেন, মেটালের সঙ্গে লিগ্যান্ডের ইন্টারাকশন হবে, তবেই তো কমপ্লেক্স তৈরি হবে। এবার মেটাল আমরা বললাম যে ওটা স্টেশনারি,
আর লিগ্যান্ডটা হচ্ছে মুভিং। তা মেটাল ধরা যাক একটা জায়গায় মেটাল ক্যাটায়ন রয়েছে, এবার অনেক দূর থেকে একটা লিগ্যান্ড কী করছে, মেটালের দিকে অ্যাপ্রোচ করছে। এবার যখন অ্যাপ্রোচ করবে তখন দু রকম ইন্টারাকশন চালু হবে। এক হচ্ছে মেটালের যে নিউক্লিয়াস, সে কী করবে, লিগ্যান্ডের যে লিগ্যান্ড ফিল্ড অর্থাৎ ইলেকট্রিক্যাল ফিল্ড বা ইলেকট্রন পেয়ার তাকে অ্যাট্রাক্ট করবে। কারণ মেটালের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ সেই কাজটাই করবে। তো এটা একটা অ্যাট্রাকশন বা অ্যাট্রাকটিভ ফোর্স এদের মধ্যে কাজ করছে। এই যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কাজ করছে, এর ফলে লিগ্যান্ড ক্রমশ মেটালের কাছাকাছি সরে আসবে। আমরা জানি যে অ্যাট্রাকশন হচ্ছে একটা কী বলবো, লং রেঞ্জ ফোর্স, ফলে অনেকটা দূর থেকেই অ্যাট্রাকশন শুরু হয়ে যাবে। এবার যখন মেটালটা লিগ্যান্ডের অনেক কাছে চলে আসবে, তখন লিগ্যান্ডের যে ফিল্ড, ইলেকট্রিক্যাল ফিল্ড, লিগ্যান্ডের সেই ইলেকট্রিক্যাল ফিল্ড তখন অনেকটা স্ট্রং হবে। এইবার লিগ্যান্ডের ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে মেটালের ডি অরবিটালের যে ইলেকট্রন, তাদের মধ্যে এইবার রিপালশন শুরু হবে, কারণ রিপালশন হচ্ছে একটা শর্ট রেঞ্জ ফোর্স। তাহলে দু রকম ইন্টারাকশান লিগ্যান্ড আর মেটালের সঙ্গে হচ্ছে। এক হচ্ছে মেটালের সঙ্গে লিগ্যান্ডের অ্যাট্রাকশান, মেটালের নিউক্লিয়াসের সঙ্গে লিগ্যান্ডের ইলেকট্রিক্যাল ফিল্ডের। আর দুই হচ্ছে মেটাল এবং লিগ্যান্ড দুজনেরই, মানে মেটালের অরবিটালের সঙ্গে এর ডি অরবিটালের যে ইলেকট্রনগুলো আছে তাদের সঙ্গে রিপালশন। অবভিয়াসলি অ্যাট্রাকটিভ ফোর্সটা ডমিনেটিং, রিপালসিভ ফোর্স ডমিনেটিং না। কেন? কারণ অ্যাট্রাকটিভ ফোর্স যদি ডমিনেটিং হয় তাহলেই তো রিপালশনটাকে ওভারকাম করে লিগ্যান্ড আর মেটাল তারা পরস্পরের কাছাকাছি আসতে পারবে এবং বন্ড ফর্মেশন হবে। তাহলে যদি একটা কম্পাউন্ড বা একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, তার মানেই সেখানে প্রাইমারি ইন্টারাকশান হচ্ছে কোনটা, অ্যাট্রাকশন। তো আমরা বলি যে মেটাল এবং লিগ্যান্ডের মধ্যে দুটো ইন্টারাকশান কাজ করে, একটা প্রাইমারি ইন্টারাকশান যেটা হচ্ছে মেজর ইন্টারাকশান, অ্যাট্রাকশন ফোর্স, আর দু নম্বর হচ্ছে সেকেন্ডারি ইন্টারাকশান বা মাইনর ইন্টারাকশান, যেটা হচ্ছে রিপালসিভ ফোর্স। যদিও আমরা এবার যে আলোচনাটা আমাদের চলবে আর কি ক্রিস্টাল ফিল্ড থিওরির মধ্যে, এন্টায়ার আলোচনাটা চলবেই হচ্ছে কি নিয়ে, রিপালসিভ ফোর্স নিয়ে। তবুও এটা জেনে রাখতে হবে আমাদের যে প্রাইমারি বা মেজর ফোর্স হচ্ছে অবশ্যই অ্যাট্রাকটিভ ফোর্স। এবার একটা জিনিস ভাবো, এই যে অ্যাট্রাকশানের জন্যই তো লিগ্যান্ডটা মেটালের কাছে সরে আসছে। তাহলে এই অ্যাট্রাকটিভ ফোর্স বা প্রাইমারি অ্যাট্রাকশান সেটা যত বেশি করে হবে, লিগ্যান্ড তত মেটালের কাছে চলে আসতে থাকবে, এবং লিগ্যান্ড যত মেটালের কাছে আসবে তত বেশি করে লিগ্যান্ড ফিল্ডের সঙ্গে মেটালের ডি ইলেকট্রনের ইন্টারাকশান হবে, মানে রিপালসিভ ফোর্স বাড়তে থাকবে। তাহলে রিপালসিভ ফোর্সটা বা সেকেন্ডারি ফোর্সটা সেটা ফাইনালি প্রাইমারি ইন্টারাকশান বা অ্যাট্রাকশানের উপরেই কিন্তু ডিপেন্ড করছে। যত বেশি প্রাইমারি ইন্টারাকশান তত বেশি সেকেন্ডারি ইন্টারাকশান বা রিপালশন। তাহলে কপি করো, প্রাইমারি ইন্টারাকশান ইট ইজ অ্যাট্রাকশান বিটুইন মেটাল আয়ন অ্যান্ড লিগ্যান্ড, ইট ইজ মেজর অ্যান্ড ডমিনেটিং ইন্টারাকশান। আর সেকেন্ডারি হচ্ছে ইট ইজ রিপালশন বিটুইন নেগেটিভ ফিল্ড অফ লিগ্যান্ড অ্যান্ড ডি ইলেকট্রনস অফ মেটাল, আর এটা হচ্ছে মাইনর ইন্টারাকশান। এবার আমরা বলছি যে অ্যাজ পিআই প্রাইমারি ইন্টারাকশান মানে অ্যাট্রাকশন যদি বাড়ে, ইনক্রিজ করে, লিগ্যান্ড কামস ক্লোজার টু মেটাল আয়ন, সো ফিল্ড অফ লিগ্যান্ড বিকামস স্ট্রঙ্গার অ্যান্ড সেকেন্ডারি ইন্টারাকশান মানে রিপালশন সেটা আরও বাড়বে। এখন অ্যাট্রাকশানে যে অ্যাজ পিআই, অ্যাট্রাকশানটাকে সংক্ষেপে এরকম লেখা হয় নিশ্চয়ই তোমরা জানো, বা রিপালশানকে এরকম লেখা হয়। তাহলে যদি পিআই যদি ইনক্রিজ করে তাহলে এসআই অর্থাৎ সেকেন্ডারি ইন্টারাকশানও ইনক্রিজ করবে। আচ্ছা, এবার হচ্ছে ফর্মেশন অফ অক্টাহেড্রাল কমপ্লেক্স। কীভাবে অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি হয়? একটু আমি বলছিলাম যে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে অক্টাহেড্রাল ভয়েডে মেটাল ক্যাটায়নটা থাকবে। এবার তুমি একটা ক্রিস্টাল, যে কোনো একটা আয়নিক ক্রিস্টালের একটা ইউনিট সেল কম্পেয়ার করো কিউবিক ক্রিস্টালের। এবার সেইখানে আমি একটা ইউনিট সেল আঁকার চেষ্টা করছি। ধরা যাক কিউবিক একটা ইউনিট সেল, তো সেখানে ধরা যাক এটা একটা কিউবিক ইউনিট সেল তৈরি হয়েছে। এবার এটার একদম মাঝখানে মানে বডি সেন্টারে ধরা যাক মেটাল ক্যাটায়নটা আছে। এবার লিগ্যান্ডগুলো ইনিশিয়ালি আমরা ধরে নেব যে তারা একটা ইনফাইনাইট ডিস্টেন্স থেকে মেটাল ক্যাটায়নের দিকে আসছে, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে। এবার লিগ্যান্ডগুলোকে এমনভাবে অ্যাপ্রোচ করতে হবে যাতে করে মেটাল ক্যাটায়নটা থাকে অক্টাহেড্রাল ভয়েডে।
ঠিক আছে, কারণ মেটাল ক্যাটায়ন যদি অক্টাহেড্রাল ভয়েডে থাকে তাহলে অক্টাহেড্রাল সেই ভয়েডকে ঘিরে ছদিকে ছটা লিগ্যান্ড থাকবে। তাহলে লিগ্যান্ডগুলোকে এমনভাবে অ্যাপ্রোচ করতে হবে যাতে করে মেটাল ক্যাটায়নটা অক্টাহেড্রাল ভয়েডে থাকে। এবার তুমি ভাবো একটা কিউবিক ইউনিট সেল, তার বডি সেন্টারটা অক্টাহেড্রাল ভয়েড কখন হয়? বডি সেন্টার অক্টাহেড্রাল ভয়েড তখনই হবে যখন যখন লিগ্যান্ডগুলো ফেস সেন্টার থেকে অ্যাপ্রোচ করবে। আমি বলতে চাইছি তুমি NaCl এর আয়নিক ক্রিস্টালটার কথা ভাবো, NaCl FCC। NaCl এর ক্ষেত্রে কিন্তু বডি সেন্টারটা একটা অক্টাহেড্রাল ভয়েড যেখানে Na+ থাকে, আর তাকে ঘিরে 6টা Cl-, 6টা ফেস সেন্টারে থাকে। ঠিক আছে, তাহলে 6টা ফেস সেন্টারে 6টা লিগ্যান্ড থাকবে এক্ষেত্রে। অর্থাৎ লিগ্যান্ডগুলো যখন দূর থেকে আসছে অ্যাপ্রোচ করছে, তখন তারা অ্যাপ্রোচ করবে কোথায়? ফেস সেন্টারে এসে, মানে ফেস সেন্টার বরাবর অ্যাপ্রোচ করে তারা মেটালের সঙ্গে ইন্টারাকশান করবে। তাহলে 6টা ফেস, তো 6টা ফেস বরাবর 6টা ইন্টারাকশান হবে। তাই যদি হয় তাহলে এইবার আমরা দেখব যে ফেস সেন্টার বরাবর যদি লিগ্যান্ডগুলো আসে তাহলে তারা মেটালের কোন অরবিটালের সঙ্গে এসে ইন্টারাক্ট করবে। ঠিক আছে, আমরা যদি একদম ফেস সেন্টার, বডি সেন্টার, ফেস সেন্টার এইভাবে যদি আমরা ভাবি যে একটা মানে অ্যাক্সিসটা রয়েছে, যে কোনো 3টে অ্যাক্সিস, তাই মানে দুটো অপোজিট ফেস আর বডি সেন্টারকে কাট করছে, তাহলে XYZ 3টে হচ্ছে অ্যাক্সিস, 3টে অ্যাক্সিসই থ্রু বডি সেন্টার তারা পাস করবে। এবার মেটালের যে অরবিটালসগুলো সেগুলো যদি আমি আঁকার চেষ্টা করি, আমি মেটালটাকে M হিসেবে লিখছি আপাতত, জায়গাটা ছোট বলে ঠিকঠাক করে দেখানোর চেষ্টা করছি। তো দেখো, তাহলে এই একটা অরবিটাল ফেস সেন্টার হয়ে এলো। ঠিক আছে, এটা ফেস সেন্টার, 4টে ফেস সেন্টার আমরা দেখতে পাচ্ছি, আর একটা যেটা সামনের ফেস আর পেছনের ফেস, ওইটা নিয়ে আমরা এখন আলোচনা করছি না। আমরা ধরে নিচ্ছি যে এইভাবে যে অ্যাক্সিসটা রয়েছে, মানে বোর্ডের এপার ওপার যাচ্ছে যে অ্যাক্সিসটা, দ্যাট ইজ জেড অ্যাক্সিস। তো জেড অ্যাক্সিস নিয়ে আমরা আলোচনা করছি না। ঠিক আছে, ধরা যাক এদিকটাই হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস, আর এদিকটাই হচ্ছে ওয়াই অ্যাক্সিস বোর্ডের প্লেনে, আর বোর্ডের প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হচ্ছে জেড অ্যাক্সিস। তাহলে এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, আর এই একটা অরবিটাল। এবার তুমি ভাবো যে এই যে অরবিটালগুলো আমি আঁকলাম 4টে অরবিটাল, এরা কোন অরবিটাল? অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে যে অরবিটালগুলো, সেগুলো হচ্ছে dx² - y²। ঠিক আছে, এবার লিগ্যান্ডগুলো আসছে ওদিক থেকে, লিগ্যান্ডগুলো ধরা যাক এদিক থেকে এসে এর সঙ্গে এখানে ইন্টারাকশান হচ্ছে লিগ্যান্ডের। যদিও আমি অরবিটাল এইভাবে দেখাচ্ছি, অরবিটাল ওভারল্যাপিং হয় না, ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, কিন্তু ব্যাপারটা বোঝানোর জন্য এরভাবেই দেখানো দরকার। ঠিক আছে, তো লিগ্যান্ড আসলো, লিগ্যান্ডের সঙ্গে ইন্টারাকশান হচ্ছে, লিগ্যান্ড আসছে কোন জায়গা থেকে? ফেস সেন্টার বরাবর তারা অ্যাপ্রোচ করছে। ঠিক আছে, ফেস সেন্টার বরাবর লিগ্যান্ডের অ্যাপ্রোচ হলো। সুতরাং আমরা এটা বুঝতে পারছি যে যদি এটা এক্স অ্যাক্সিস, আর উপরে জায়গা নেই এখানে লিখছি, ওয়াই অ্যাক্সিস যদি হয়, তাহলে আমি বলতে চাইছি যে এক্স এবং ওয়াই অ্যাক্সিসের ঠিক মাঝখানে কে থাকে? XY অরবিটাল, DXY, তাই না? ধরা যাক আমি আর একটা কালার নিই, DXY অরবিটাল কোথায় থাকবে? এক্স আর ওয়াই এর ঠিক মাঝখানে। এবার তুমি ভাবো, আমি সলিড স্টেট পড়ানোর সময় বলেছিলাম যে একটা ইউনিট সেল আমরা কীভাবে কল্পনা করব। আমি যে ঘরটায় দাঁড়িয়েছি সেই ঘরটাকে একটা ইউনিট সেল ভাববো, রাইট? তো চারদিকে 4টে দেওয়াল, ছাদ এবং মেঝে, এই 6টা হচ্ছে 6টা ফেস। এবার তাই যদি হয় তাহলে তুমি ভাবো যে তুমি নিজেকে একদম ঘরের ঠিক মাঝ পয়েন্টে, মানে বডি সেন্টারে তুমি ভাবো যে তুমি রয়েছো, বা মেটাল অ্যাটমটা রয়েছে। এবার সেইখান থেকে ডান দিকে পুরো ফেস সেন্টারে চলে যাচ্ছে একটা অরবিটাল, বাঁ দিকে চলে যাচ্ছে একটা অরবিটাল, একটা সামনে, একটা পেছনে, বা তুমি ওয়াই অ্যাক্সিস যেদিকেই ভাবো না কেন 4টে হয়ে যাচ্ছে। এইবার তো আমি যদি ওপরে আর নিচেও ভাবি তাহলেও হবে। এবার এই ওয়াই এবং এক্স তাদের ঠিক মাঝ বরাবর যদি একটা অরবিটাল যায় তাহলে সে কোথায় যাবে? দুটো দেওয়ালের যদি আমি মানে কি বলবো, ডান দিক এবং বাঁ দিক এক্স অ্যাক্সিস ভাবছি, আর আমার সামনে এবং পেছনে ওয়াই অ্যাক্সিস ভাবছি, তাহলে যেখানে আমি দাঁড়িয়েছি বডি সেন্টারে, সেখান থেকে ওয়াই এবং এক্সের ঠিক মাঝ বরাবর, অর্থাৎ ঘরের এই কোণা থেকে ওই কোণায় যে কোনো একটা তুমি বলতে পারো যে একটা ফেস ডায়াগোনাল
ধরে তুমি যাচ্ছ, তাহলে কোথায় গিয়ে হিট করবে? বডি সেন্টার থেকে গিয়ে কোথায় হিট করবে? যে কোনো একটা এজ, মানে দুটো দেওয়ালের যে সংযোগস্থল, সেই এজের সেন্টারে গিয়ে হিট করবে। তাহলে আমরা এটা বলতে পারবো যে যদি ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই অরবিটালগুলো যদি ফেস সেন্টার যদি তার অ্যাপ্রোচ হয়, তাহলে ডি এক্স ওয়াই অরবিটালের অ্যাপ্রোচ হবে বডি সেন্টার থেকে টুয়ার্ডস এজ সেন্টার। তাহলে এইবার দেখো, তাহলে এখান থেকে যদি এইদিকে যায়, তাহলে এই একটা এজ সেন্টার, ঠিক আছে, এই একটা এজ সেন্টার, আর এইখানে মোটামুটি এজ সেন্টারটাই মাঝামাঝি জায়গায় থাকবে। তাহলে এই এজ সেন্টারগুলো বরাবর এক্স ওয়াই অরবিটাল থাকবে, এক্স ওয়াই অরবিটাল, ঠিক আছে। সো দিস ইজ ডি এক্স ওয়াই। চারটে একই রকম দেখতে হলো না, নিজেরা একটু ঠিক করে এঁকে নাও। সো দিস ইজ ডি এক্স ওয়াই অরবিটাল। এইবার দেখো, এই যে আমি প্রথমে যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এঁকেছিলাম লাল কালারের, সেইটার সঙ্গে ঠিক পারপেন্ডিকুলার এইভাবে থাকবে জেড অ্যাক্সিস, এবং সেই জেড অ্যাক্সিস বরাবর কে থাকবে? ডি জেড স্কোয়ার অরবিটাল। তাহলে আমরা বলবো যে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার এই দুটো অরবিটাল হচ্ছে, তার মধ্যে একজন হচ্ছে এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর, আর একজন হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর। সুতরাং এরা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাক্সিয়াল অরবিটাল। এদেরকে যে অ্যাক্সিয়াল অরবিটাল বলে সেটা আমরা অলরেডি আগে জেনে এসেছি অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে, স্টিল আর একবার। আর ডিএক্স ওয়াই যেটা কিনা এক্স এবং ওয়াই অ্যাক্সিসের ঠিক মাঝ বরাবর যাচ্ছে, এইগুলো ডিএক্স ওয়াই, আমার এখানে ডিএক্স ওয়াই দেখিয়েছি আমি, বা ডি ওয়াই জেড এক্স জেড সবই, এদেরকে আমরা বলবো নন অ্যাক্সিয়াল অরবিটাল, নন অ্যাক্সিয়াল অরবিটাল। তাহলে ইভেনচুয়ালি ঘটনাটা কি দাঁড়ালো? যে লিগ্যান্ডগুলো এমনভাবে অ্যাপ্রোচ করছে যাতে করে মেটালটা বডি সেন্টারে, অর্থাৎ একটা অক্টাহেড্রাল ভয়েডে থাকে। অক্টাহেড্রাল ভয়েডে যদি থাকতে হয়, তাহলে 6টা লিগ্যান্ডকে 6টা ফেস বরাবর অ্যাপ্রোচ করতে হবে। 4টে হচ্ছে লিগ্যান্ড এক্স ওয়াই প্লেনে, আর দুটো লিগ্যান্ড হচ্ছে এক্স জেড বা ওয়াই জেড যাই বলে, মানে জেড অ্যাক্সিস বরাবর। তাহলে 6টা লিগ্যান্ড 6টা ফেস বরাবর অ্যাপ্রোচ করবে, এবং সেই 6টা ফেসের ঠিক মাঝখানে সেন্টারে থাকবে হচ্ছে অক্টাহেড্রাল ভয়েডে মেটাল ক্যাটায়ন। তাহলে আমরা দেখছি যে অরবিটালগুলোর লিগ্যান্ডগুলোর অ্যাপ্রোচ, 6টা লিগ্যান্ডই অ্যাপ্রোচ করছে 6টা অ্যাক্সিস বরাবর। অ্যাকচুয়ালি আমাদের বইতে এরকম লেখা থাকে যে অক্টাহেড্রাল কমপ্লেক্স যখন তৈরি হয় তখন লিগ্যান্ডগুলো অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে। আসলে লিগ্যান্ডগুলো অ্যাক্সিস দেখে আসে না, লিগ্যান্ডগুলো এমনভাবে আসে যাতে করে তাদের অ্যাপ্রোচটা এমনই হয় যে 6জন 6 দিক থেকে এমনভাবে ঘিরে ধরবে মেটালকে যাতে করে মেটালটা একটা অক্টাহেড্রাল ভয়েডে থাকে। এবার সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে লিগ্যান্ডগুলোকে অ্যাক্সিস বরাবর আসতে হচ্ছে। তাই জন্য আমরা এই সিদ্ধান্তে আসি যে লিগ্যান্ডগুলো অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করছে। আসলে লিগ্যান্ডগুলো কী করে? আসলে লিগ্যান্ডগুলো ফেস সেন্টার বরাবর অ্যাপ্রোচ করে, হুইচ ইজ ইভেনচুয়ালি দ্য অ্যাক্সিস এক্স ওয়াই এবং জেড। তাহলে এই কারণে আমরা বলবো যে লিগ্যান্ডগুলো যখন আসছে মেটালের কাছে, তখন এই যে ডি এক্স ওয়াই অরবিটাল বা অন্য ডি এক্স জেড ডি ওয়াই জেড এই অরবিটালগুলো যারা কিনা অ্যাক্সিস বরাবর নয়, যাদের লোবগুলো হচ্ছে দুটো অ্যাক্সিসের মাঝ বরাবর, তাদের সঙ্গে লিগ্যান্ডের ডাইরেক্ট কোনো সাক্ষাৎ হচ্ছে না। অর্থাৎ লিগ্যান্ডের যে লিগ্যান্ড ফিল্ডের সঙ্গে অরবিটালের তো রিপালশন হবে। তাহলে কোন অরবিটালের রিপালশন বেশি করে হবে? অ্যাক্সিয়াল অরবিটালগুলোর, যেহেতু লিগ্যান্ড অ্যাক্সিয়াল মানে অ্যাক্সিস বরাবর আসছে, অর্থাৎ ফেস সেন্টার বরাবর আসছে। আর যারা কিনা এজ সেন্টার বরাবর আছে, অর্থাৎ যারা কিনা নন অ্যাক্সিয়াল, তাদের সঙ্গে লিগ্যান্ডের ইন্টারাকশানটা অতটা স্ট্রঙ্গার না। তাই জন্য লিগ্যান্ড ফিল্ড দ্বারা ডিএক্স ওয়াই বা ডি ওয়াই জেড অর্থাৎ নন অ্যাক্সিয়াল অরবিটালগুলোর যে রিপালশন সেটাও কম হয়। তাহলে পয়েন্টসগুলো দেখে নাও যে মেটাল ক্যাটায়ন ইজ স্টেশনারি প্রেজেন্ট অ্যাট দ্য বডি সেন্টার অফ আ কিউবিক ইউনিট সেল। বডি সেন্টারে রয়েছে 6 লিগ্যান্ডস অ্যাপ্রোচ টুয়ার্ডস মেটাল ক্যাটায়ন ফ্রম অ্যান ইনফাইনাইট ডিস্টেন্স। লিগ্যান্ডগুলো ইনফাইনাইট ডিস্টেন্স থেকে মেটালের দিকে অ্যাপ্রোচ করা শুরু করে। এটা লাস্ট পয়েন্ট। থার্ড পয়েন্ট হচ্ছে লিগ্যান্ডস শুড অ্যাপ্রোচ ইন সাচ এ ওয়ে, এমনভাবে লিগ্যান্ডসগুলোকে অ্যাপ্রোচ করতে হবে যাতে করে দ্য বডি সেন্টার বিকামস অ্যান অক্টাহেড্রাল ভয়েড, যাতে করে বডি সেন্টারটা অক্টাহেড্রাল ভয়েড
ভয়েডে পরিণত হয়। এবার সেইটা করার জন্য লিগ্যান্ডগুলোকে কী করতে হবে, 6টা ফেস সেন্টার থেকে অ্যাপ্রোচ করতে হবে। ঠিক তার মধ্যে 4টে ফেস সেন্টার আমরা দেখিয়েছি, একটা এক্স অ্যাক্সিস বরাবর, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, আর বাকি দুটো হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর, যেটা হচ্ছে আমরা এইভাবে দেখাতে পারি যে বোর্ডের সঙ্গে পারপেন্ডিকুলার। তো ডিজেড স্কোয়ার অরবিটাল একটা এদিকে থাকবে আর একটা বোর্ডের পেছনের দিকে থাকবে। এবার লিগ্যান্ডগুলো এই দিক থেকে অ্যাপ্রোচ করবে আর পেছন দিক থেকে অ্যাপ্রোচ করবে। তাহলে 6টা ফেস সেন্টার বরাবর 6টা লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে। এবার বলছে রিমেম্বার ইন এফসিসি ইউনিট সেল বডি সেন্টার ইজ অ্যান অক্টাহেড্রাল ভয়েড। তোমরা NaCl এর আয়নিক ক্রিস্টালের যে স্ট্রাকচার সেটার সঙ্গে কম্পেয়ার করতে পারো যে সেখানে বডি সেন্টারটা কিন্তু একটা অক্টাহেড্রাল ভয়েড, তাকে ঘিরে 6 দিকে 6টা ফেস সেন্টারে 6টা ক্লোরাইড আয়ন থাকবে। এবার বলছে ডিজেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অ্যান্ড ডিজেড স্কোয়ার, এই দুটো অরবিটাল যাদেরকে আমরা অ্যাক্সিয়াল অরবিটাল বলি, দিস লাই অ্যালং ফেস সেন্টার, এরা ফেস সেন্টার বরাবর থাকে। অ্যান্ড DXZ, DYZ এবং DXY, এই যে 3টে নন অ্যাক্সিয়াল অরবিটাল, এরা থাকে কোথায়, এজ সেন্টার বরাবর। তাহলে যেহেতু DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং DZ স্কোয়ার এরা যেহেতু ফেস সেন্টার বরাবর থাকে এবং এরা যেহেতু অ্যাক্সিয়াল অরবিটাল, সেই কারণে আমরা বলি যে লিগ্যান্ডগুলো অক্টাহেড্রাল যখন কমপ্লেক্স তৈরি হয় তখন লিগ্যান্ডগুলো অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে। আসলে অ্যাক্সিস বরাবর অ্যাপ্রোচ করে না, অ্যাপ্রোচ করে ফেস সেন্টার বরাবর। এবার যেহেতু ফেস সেন্টার বরাবর এই অ্যাক্সিয়াল অরবিটালগুলো ওরিয়েন্টেড, তাই ফাইনালি ওটাই অ্যাক্সিসের ওরিয়েন্টেশন হয়। তাই জন্য আমরা বলি সো অল লিগ্যান্ডস অ্যাপ্রোচ অ্যাক্সিয়ালি ইন অক্টাহেড্রাল কমপ্লেক্স। এবার হচ্ছে টাইপস অফ ক্রিস্টাল ফিল্ড, অর্থাৎ লিগ্যান্ডের যে ইলেকট্রিক্যাল ফিল্ড যেটা রিপালশন করবে মেটাল ক্যাটায়নের সঙ্গে, সেই লিগ্যান্ডের যে ইলেকট্রিক্যাল ফিল্ড অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড তার টাইপ কত রকমের হচ্ছে এবং তার ফলে স্প্লিটিং অফ ডি অরবিটালস, মেটাল আয়নের ডি অরবিটালস কীভাবে স্প্লিট করছে সেইটা দেখতে হবে। এবার মেটাল আমরা কি বললাম যে লিগ্যান্ডটা অ্যাপ্রোচ করা শুরু করবে ফ্রম ইনফাইনাইট ডিস্টেন্স। তাহলে ধরো মেটাল ক্যাটায়ন আছে, এবার ইনফাইনাইট ডিস্টেন্স থেকে লিগ্যান্ডটা অ্যাপ্রোচ করা শুরু করলো। অ্যাট্রাকশান হচ্ছে লং রেঞ্জ ফোর্স, মেটাল খানিকটা কাছাকাছি এসে গেলে অ্যাট্রাকশন চালু হয়ে গেল, কিন্তু অ্যাট্রাকশন নিয়ে আমাদের কোনো আলোচনা নেই, একটু আগেই বলেছিলাম আমরা রিপালশনটার উপরে আমরা ফোকাস করব। তো ঠিক যে মুহূর্তে রিপালশন চালু হলো, ধরো যাক লিগ্যান্ডটা এরকম ডিস্টেন্সে আসার পরে রিপালশন চালু হলো। রিপালশন মানে কি, লিগ্যান্ডের ইলেকট্রিক্যাল ফিল্ড আর ডি অরবিটালের ইলেকট্রন এদের মধ্যে রিপালশন। তো এখন যখন রিপালশনটা জাস্ট চালু হলো তখনও পর্যন্ত লিগ্যান্ড এবং মেটাল অনেকটা দূরে আছে পরস্পরের থেকে। অনেকটা দূরে যখন আছে তখন আমরা বলি যে লিগ্যান্ডের যে ফিল্ডটা, ধরা যাক আমি মেটালের যদি অরবিটালগুলোকে এইভাবে দেখাই আর কি, DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার অরবিটাল, তাহলে লিগ্যান্ডের যে ইলেকট্রিক্যাল ফিল্ড সেইটা আমরা বলি যে তার এফেক্ট সমস্ত অরবিটালের কাছেই ইকুয়ালি এসে পৌঁছবে। অর্থাৎ ইন বিটুইন যে DXY অরবিটালগুলোকে আমি দেখাচ্ছি বা বাদবাকি DYZ DXZ সমস্ত অরবিটালগুলোই লিগ্যান্ডের যে ফিল্ডটা সেইটা সমানভাবে তাদেরকে এফেক্ট করবে। কখন? যখন লিগ্যান্ড অনেক দূরে আছে। এই অবস্থায় আমরা বলি যে লিগ্যান্ডের যে ফিল্ডটা, ক্রিস্টাল ফিল্ডটা, সেটাকে আমরা বলি ফার ফিল্ড। ফার মানে অনেক দূরে আছে তাই। এবং এই সময় ইন্টারেস্টিংলি এই সময় লিগ্যান্ডের যে ফিল্ডটা আমরা বলি সেটা হচ্ছে একটা সিমেট্রিক্যাল ফিল্ড। অনেক সময় বলা হয় যে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, কারণ সিমেট্রি বলতে আমরা স্ফিয়ারকে বোঝাই। আমরা যখন এস অরবিটালকে বলি যে এস অরবিটালের ইলেকট্রন ডেন্সিটি এস অরবিটালের মানে নিউক্লিয়াসের চারদিকে সমানভাবে ডিস্ট্রিবিউটেড, তখন আমরা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল বলে একটা শব্দ ব্যবহার করি। তো এক্ষেত্রেও লিগ্যান্ডের ইলেকট্রিক্যাল ফিল্ডটা হচ্ছে স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল বা সিমেট্রিক্যাল বলতে পারি আমরা। কেন সিমেট্রিক্যাল? কারণ লিগ্যান্ড ফিল্ড প্রত্যেকটা অরবিটালকে, সমস্ত অরবিটালগুলোকেই সমানভাবে এফেক্ট করছে। এবার এইটার সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি, মানে আমরা এই ফার ফিল্ডটাকে, যেটা কিনা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল, যেটা কিনা সবাইকে সমানভাবে এফেক্ট করছে, এইটাকে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বুঝতে পারি। ধরা যাক কোনো একদিন দুপুরবেলায় গরমকালে প্রখর রৌদ্র, সেই সময় তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো, তোমার মাথার উপরে সূর্য ঝলমল করছে এবং প্রচণ্ড তীব্র বেগে তাপ দিচ্ছে। এই সময় তুমি দেখছো তোমার মাথার উপরে সূর্য রয়েছে। এই সময় তুমি যদি তোমার থেকে 10 কিলোমিটার দূরে কোনো বন্ধুর বাড়ি থাকে, তাকে যদি বলো, সেও যদি রাস্তায় বেরিয়ে দাঁড়ায়, সেও দেখবে যে তার মাথায় সূর্যটা রয়েছে। যদি তোমার বাড়ি থেকে 100 কিলোমিটার দূরে কেউ থাকে তোমার বন্ধু, তাকেও যদি তুমি বলো যে
সূর্যটা কোথায় আছে দেখ দেখি, সেও বাইরে বেরিয়ে দেখবে যে তারও মাথার উপরে সূর্যটা আছে, অর্থাৎ সূর্যটা সবার মাথার উপরেই আছে, সবাইকেই সমানভাবে এফেক্ট করছে। আমরা বলছি সূর্যের যে এই যে ফিল্ডটা, অর্থাৎ সূর্যের যে মানে তাপ দেওয়ার বা আলো দেওয়ার এই যে প্রভাবটা, সেটা এই সবার উপরে, তুমি তোমার বন্ধু আরেকজন বন্ধু যতই তাদের ডিস্টেন্স হোক না কেন, সবার উপরেই সমানভাবে এফেক্ট করছে। এই সমানভাবে এফেক্ট করা ব্যাপারটাকে আমরা সিমেট্রিক্যাল বা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল ফিল্ডের সঙ্গে কম্পেয়ার করছি। এই অবস্থায় যেহেতু লিগ্যান্ডের সঙ্গে মেটালের ডি অরবিটালের কী হচ্ছে, রিপালশন হচ্ছে, তাহলে মেটাল কী হবে, এক্সাইটেড হবে, ডি অরবিটালগুলোর এবার এনার্জি বাড়তে থাকবে। তাহলে যেহেতু প্রত্যেকটা অরবিটাল সমানভাবে এফেক্টেড হচ্ছে, প্রত্যেকটা অরবিটালে লিগ্যান্ডের ফিল্ডটা সমানভাবে কার্যকরী হচ্ছে, তাই জন্য প্রত্যেকটা ডি অরবিটাল, 5খানা ডি অরবিটাল, প্রত্যেকটা ডি অরবিটাল সমানভাবে তারা এক্সাইটেড হবে। অর্থাৎ ফার ফিল্ডে ডি অরবিটালের এক্সাইটেশন হয়। ঠিক আছে, আমরা যদি এরকম দেখাই যে 5খানা ডি অরবিটাল এরকম জায়গায় ছিল কোনো একটা সময় গ্রাউন্ড স্টেটে, 5খানা ডি অরবিটাল ধরো রয়েছে গ্রাউন্ড স্টেটে, এই অবস্থায় আমরা বলবো যে যখন ধরা যাক এদিকে হচ্ছে এনার্জি বাড়ছে, ফার ফিল্ড যখন এলো তখন এদের প্রত্যেকজনের এনার্জি বেড়ে গেল। আমি এইটা মুছে দিচ্ছি এবার। তাহলে এক্সাইটেশন হলো, হওয়ার পর 5খানা ডি অরবিটালকে আমরা লিখলাম এখানে, তো এটা হচ্ছে এক্সাইটেড স্টেট। ন্যাচারালি এখানে যেটা ছিল এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, এখানে আমি লিখছি গ্রাউন্ড স্টেট, আর এটা হচ্ছে তোমার ইন অ্যাবসেন্স অফ ক্রিস্টাল ফিল্ড, অর্থাৎ লিগ্যান্ডের যে বিকর্ষণ সেটা যখন শুরু হয়নি তার আগেকার অবস্থা। এখানে বিকর্ষণ শুরু হয়েছে, 5টা অরবিটালকেই লিগ্যান্ড কী করেছে, সমানভাবে এফেক্ট করেছে, সমানভাবে রিপেল করেছে, তাই 5টারই এনার্জি একই হারে বেড়েছে। তাই 5টা ডি অরবিটাল এখনও পর্যন্ত ডিজেনারেট আছে, শুধুমাত্র তারা এক্সাইটেড হয়েছে। তাহলে এটা হচ্ছে এক্সাইটেড স্টেট, এবং এটা হচ্ছে আমরা বলবো যে ইন প্রেজেন্স অফ সিমেট্রিক্যাল বা স্ফেরিক্যালি সিমেট্রিক্যাল লিখতে পারো ক্রিস্টাল ফিল্ড, সিমেট্রিক্যাল ক্রিস্টাল ফিল্ড। এইবার লিগ্যান্ড তো ক্রমশ সরে আসছে মেটাল ক্যাটায়নের দিকে। যতক্ষণ দূরে দূরে ছিল লিগ্যান্ডগুলো, 6 দিক থেকে 6টা লিগ্যান্ড আসছে, তারা যখন অনেকটা দূরে ছিল ইকুয়াল ডিস্টেন্সে, তখন তারা সমানভাবে সবাই সবকটা ডি অরবিটালকে কী বলবো এফেক্ট করেছে বা রিপেল করেছে, তার ফলে সবার এনার্জি বেড়েছে একই রকমভাবে। এবার যখন লিগ্যান্ডগুলো কাছাকাছি এসে গেছে, তখন আমরা কি দেখব যে, আমি আরেকবার ছবিটা আঁকছি বোঝানোর স্বার্থে। ধরা যাক এটা হচ্ছে dx² - y² অরবিটাল, আর এটা হচ্ছে dxy অরবিটাল। এবার লিগ্যান্ড আসছে কোত্থেকে? লিগ্যান্ড তো আসছে এদিক থেকে এবং এদিক থেকে। আর দুটো অবশ্যই দেখানো যাচ্ছে না, যেটা বোর্ডের উপর দিক থেকে আর ওদিক থেকে আছে। তো আমি বলতে চাইছি যে যেহেতু এইগুলো হচ্ছে অ্যাক্সিয়াল বন্ড বরাবর লিগ্যান্ডগুলো আসছে, অ্যাক্সিয়াল অরবিটাল বরাবর, এবার যখন লিগ্যান্ডগুলো কাছে এসে গেছে, যখন অনেকটা দূরে ছিল তখন মনে হচ্ছিল যেন সবাইকেই সমানভাবে এফেক্ট করছে। এই যে মনে হওয়াটা, কিন্তু বাস্তবে এটা ঘটছে না। সেই কারণে এই জায়গাটাতে অনেক সময় এটা লেখা থাকে যে দিস ইজ হাইপোথেটিক্যাল, মানে এই যে প্রত্যেকটা ডি অরবিটালের এনার্জি একই রকমভাবে এক্সাইটেড স্টেটে গেছে, মানে একই হারে বেড়েছে এনার্জি, এই বিষয়টা হাইপোথেটিক্যাল, মানে সবকটা ডি অরবিটালের এনার্জি একই রকমভাবে বাড়তে পারে না। এইটা বোঝানোর জন্য এখানে হাইপোথেটিক্যাল কথাটা লেখা হয় বা কাল্পনিক লেখা হয়, কিন্তু কেন কাল্পনিক সেইটা তার ব্যাখ্যা আমাদের টেক্সট বইগুলোতে খুব বেশি থাকে না। তো যাই হোক, কেন এটা, কারণ একই রকমভাবে প্রত্যেকটা অরবিটাল এক্সাইটেড হতে পারে না। এবার তার ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে যখন লিগ্যান্ডগুলো একদম কাছাকাছি এসে গেল, ঠিক আছে, লিগ্যান্ড যখন এইখানে রয়েছে, লিগ্যান্ড এখানে চলে এসছে, তো লিগ্যান্ড যখন এখানে চলে এসছে তখন লিগ্যান্ডের সঙ্গে যার সরাসরি মানে কনফ্রন্টেশন হচ্ছে, ধাক্কাধাক্কিটা হচ্ছে বা সংঘর্ষটা হচ্ছে মুখোমুখি যে অরবিটালগুলোর সঙ্গে, সেই অরবিটালগুলো যতটা বেশি পরিমাণে রিপেলড হবে, ততটা কি এই অরবিটালগুলো রিপেলড হবে যারা কিনা দুটো অ্যাক্সিসের মাঝামাঝি আছে। এই যে dxy অরবিটাল আমি এখানে দেখিয়েছি,
ঠিক আছে, এটা dxy আর এটা হচ্ছে dx² - y²। যখন লিগ্যান্ড একদম কাছাকাছি এসে গেছে তখন যার মুখোমুখি থাকবে লিগ্যান্ড তাকে বেশি পরিমাণে রিপেল করবে, তাকে বেশি পরিমাণে রিপেল মানে যত বেশি রিপালশন তত বেশি এনার্জি বেড়ে যাবে সেই অরবিটালগুলো। সুতরাং যখন কাছাকাছি চলে এলো লিগ্যান্ড তখন দেখা গেলো যে যারা অ্যাক্সিয়াল অরবিটাল dx² - y² dz² তাদের সঙ্গে লিগ্যান্ডের রিপালশন বেশি বেশি করে হচ্ছে, ফলে সেই অ্যাক্সিয়াল অরবিটালগুলো বেশি বেশি করে এক্সাইটেড হবে বাস্তবে। আর যার সঙ্গে এতক্ষণ মনে হচ্ছিল যেন একই রকম রিপালশন হচ্ছে, আসলেই তার সঙ্গে রিপালশনটা অতটা বেশি নয়। কারণ কি? কারণ তারা অ্যাক্সিসগুলোর মাঝ বরাবর অবস্থান করছে, অ্যাক্সিস বরাবর অবস্থান করছে না, লিগ্যান্ডের সঙ্গে সরাসরি ওর কোনো সংঘাত হচ্ছে না। তাই জন্য আমরা ভেবেছিলাম যে প্রত্যেকটার এনার্জি আমরা একই হারে বাড়বে বলে ভেবেছিলাম। তো এটা ছিল একটা অ্যাভারেজ অবস্থা, অ্যাভারেজ এনার্জি বলতে পারি আমরা, যে 5খানা অরবিটালের অ্যাভারেজ এনার্জি এতটা বেড়েছিল। বাস্তবে কি হয়েছে, দুটো অরবিটাল অ্যাক্সিয়াল অরবিটাল তাদের এনার্জি অনেক বেশি পরিমাণে বেড়েছে। সুতরাং এটা যদি অ্যাভারেজ হয় তাহলে বাকিগুলো মানে যারা নন অ্যাক্সিয়াল তাদের এনার্জি বেড়েছে কিন্তু অতটাও বাড়েনি যতটা আমরা আগে ভাবছিলাম। তার ফলে তাদের এনার্জি এই অ্যাভারেজ লেভেলের থেকে কম হবে। বোঝা গেল? এইটাকে আমরা বলছি ডি অরবিটালের স্প্লিটিং। তো আমি যদি এখানটা ছবিটা মুছে এবার আমি যদি স্প্লিটিংটা দেখাই, স্প্লিটিং মানে তাহলে কি বললাম যে যখন ফার ফিল্ডে ছিল লিগ্যান্ড তখন মনে হচ্ছিল সবকটা অরবিটালকেই সমানভাবে এক্সাইট করেছে, তাই আমরা এরকম একটা ইমাজিনারি বা হাইপোথেটিক্যাল এক্সাইটেড স্টেট লিখেছিলাম এটাকে। তাই জন্য অনেক সময় এটাকে বলা হয় সিউডো এক্সাইটেড স্টেট, আসলে এটা এক্সাইটেড স্টেট নয়। তো এইবার এইটা যদি একটা এনার্জি লেভেল আমি ভাবি, মানে এই এক্সাইটেড সিউডো এক্সাইটেড স্টেটের যে এনার্জি লেভেল তার রেসপেক্টে দুটোর অরবিটালের এনার্জি বেড়ে যাবে। কাদের এনার্জি বেড়ে যাবে? যারা হচ্ছে অ্যাক্সিয়াল অরবিটাল, একটা হচ্ছে dx² - y² আর একটা হচ্ছে dz²। অ্যাক্সিয়ালের এনার্জি বেড়ে গেল কেন? কারণ অ্যাক্সিয়ালগুলোর সঙ্গে লিগ্যান্ডের সরাসরি মুখোমুখি রিপালশন হচ্ছে, কারণ লিগ্যান্ড ফিল্ড এবং লিগ্যান্ডগুলো অ্যাক্সিয়াল অরবিটাল বরাবর অর্থাৎ ফেস সেন্টার বরাবর অ্যাপ্রোচ করছে। আর যারা নন অ্যাক্সিয়াল তারা যেহেতু এজ সেন্টার বরাবর দুটো ফেস সেন্টারের মাঝামাঝি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এজ সেন্টার রয়েছে, তাদের সঙ্গে লিগ্যান্ডের সরাসরি কোনো সংঘাত হচ্ছে না, তাই রিপালশনটা কম হচ্ছে। ফলে যতটা এক্সাইটেড হবে বলে আমরা ভেবেছিলাম নন অ্যাক্সিয়ালগুলো ততটা এক্সাইটেড হচ্ছে না, থেকে কম হচ্ছে, তাই জন্য এটাকে কমিয়ে দেখাতে হচ্ছে। ঠিক আছে, তো এইখানে আমরা 3খানা অরবিটালকে দেখিয়ে দেবো। দিজ আর dxy, dyz আর dxz। আমরা বলি যে এটা হচ্ছে একটা ট্রিপলি ডিজেনারেট অরবিটাল, অর্থাৎ 3টে অরবিটাল তারা ডিজেনারেট, তাই জন্য ট্রিপলি ডিজেনারেট। আর এরা হচ্ছে ডাবলি ডিজেনারেট, 2খানা অরবিটাল তারা ডিজেনারেট অবস্থায় রয়েছে, এটা হচ্ছে ডাবলি ডিজেনারেট অরবিটাল। এই অরবিটালের যে এই দুটোকে একসঙ্গে বলা হয় ইজি অরবিটাল, ইজি। আর ট্রিপলি ডিজেনারেট যারা তাদেরকে বলা হয় T2G অরবিটাল, T2G। জি শব্দটা বা T2 বা ই এই শব্দগুলো হচ্ছে কি বলবো, মানে স্পেকট্রোস্কোপিক কিছু টার্ম আর কি। এইগুলোর এক্স্যাক্ট কী মিনিং সেইগুলো আমাদের জানার দরকার নেই, শুধু আমাদের এটুকু জানতে হবে যে অক্টাহেড্রাল লিগ্যান্ড ফিল্ডে ডি অরবিটালে যখন স্প্লিটিং হয় এটাকে আমরা ডি অরবিটালের স্প্লিটিং বলি বা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং বলি। তো এই স্প্লিটিং যখন হয় তখন নন অ্যাক্সিয়াল অরবিটালগুলোর এনার্জি অ্যাভারেজ এনার্জির থেকে কমে যায়, এদেরকে আমরা বলি T2G সেট অফ অরবিটাল। জি ফর গেরাডে বা জিরাড যেরকমভাবে উচ্চারণ করো তোমরা, অর্থাৎ সিমেট্রি বোঝানোর জন্য 6টা লিগ্যান্ড যেহেতু 6 দিক থেকে আসছে সুতরাং একটা সিমেট্রিক্যাল অ্যাপ্রোচ, তো সেইটা বোঝানোর জন্য জি কথাটা ব্যবহার করা হয়। তা এই যে যাদের এনার্জি কমে গেল এই ট্রিপলি ডিজেনারেট এই 3খানা অরবিটালকে T2G অরবিটালস বলে একসঙ্গে। আর যাদের এনার্জি অ্যাভারেজ থেকে বেড়ে গেল, মানে যতটা বাড়বে বলে আমরা ভেবেছিলাম তার থেকে আরও বেড়ে গেল যাদের ডিউ টু কী বলবো ডাইরেক্ট ইন্টারাকশান, তাদেরকে আমরা বলি ইজি সেট অফ অরবিটাল। আর এদের মধ্যেকার যে গ্যাপটা ইজি আর T2Gর মধ্যেকার যে গ্যাপটা, অর্থাৎ একটা T2G অরবিটাল এবং একটা ইজি অরবিটাল, এদের মধ্যেকার যে এনার্জি গ্যাপ দ্যাট ইজ কল্ড ডেল্টা ও। এটা 0 না কিন্তু, ডেল্টা নট না, ডেল্টা ও।
ও ফর অক্টাহেড্রাল। আর এইটাকেই আমরা বলি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি, ঠিক আছে। তো এদের মধ্যে এনার্জি গ্যাপটাকে আমরা বলি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। এবার আমরা পরের দিকে একটা টার্ম পড়বো, দেখো আমি যদি সংক্ষেপে লিখি ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি এরকম হবে তো, কিন্তু CFSE এইটা যাকে সিগনিফাই করে বা যাকে ডিনোট করে আরেকটা টার্ম আছে যেটার নাম হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। তো আমরা যখনই সংক্ষেপে CFSE লিখব তার মানে হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, নট ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। অর্থাৎ T2G বা T2G এবং EGর মধ্যেকার যে গ্যাপ সেইটা মানে এটা নয় কিন্তু। এই জন্য আমরা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি না বলে ক্রিস্টাল ফিল্ডটাকে সরিয়ে দিই, মানে দুটো যাতে কনফিউজড আমরা না হয়ে যাই, তাই জন্য ডেল্টা ওকে আমরা শুধুমাত্রই স্প্লিটিং এনার্জি বলি, স্প্লিটিং এনার্জি। আর CFSE মানে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, যেটা আমরা আজকে জানবো না, পরবর্তী ভিডিওতে জানবো। তো যাই হোক, তাহলে ব্যাপারটা দাঁড়ালো এটাই যে ডেল্টা ও হচ্ছে একটা T2G এবং একটা EG অরবিটালের মধ্যেকার ডিস্টেন্স। আর এই যে মাঝখানের যে লেভেলটা, এটা কিন্তু মানে আমি বলতে চাইছি যে এই মাঝখানের যে অ্যাভারেজ লেভেল থেকে এটা যতটা নেমেছে এটা ততটা উঠেছে তা নয় কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে এই দুটো এনার্জি লেভেলের একটা অ্যাভারেজ, ঠিক আছে। এবার এখানে তিনটে, ওখানে দুটো, তা টোটালটা যদি ডেল্টা ও হয় তাহলে এই তিনটে মানে তিনটে অরবিটালের এনার্জি যতটা কমেছে দুটো অরবিটালের এনার্জি ততটা বেড়েছে, ঠিক আছে। তা টোটাল 5টা আছে, তা টোটাল যদি 5টা থাকে তাহলে নিশ্চয়ই এটা 3:2 রেশিওতে ভাগ হয়ে যাবে। তাহলে যেখানে তিনটে অরবিটাল গেছে তাদের জন্য হবে কত করে, -2/5 ডেল্টা ও হবে প্রত্যেকটার ক্ষেত্রে, আর এখানে প্রত্যেকটার ক্ষেত্রে হবে +3/5 ডেল্টা ও। তাহলে আমরা এই দুটোর, সরি ভুল বললাম, না ঠিকই বলেছি, তাহলে এই দুটোর আমরা অ্যাভারেজ করতে পারবো যে হ্যাঁ এখানে তিনটে অরবিটালের টোটাল কতটা কমে গেল, 3 × -2/5 মানে 6/5 ইউনিট কমে গেল, আর দুটো ইউনিটের বেড়ে গেল কতটা, 2 × 3/5 মানে 6/5 ইউনিট বেড়ে গেল। সুতরাং আমরা বলতে পারি যে এই যে লাইনটা, এই যে অ্যাভারেজ লাইনটা, এটা এই এনার্জি লেভেল মানে EG এনার্জি লেভেল এবং T2G এনার্জি লেভেল তাদের জাস্ট মিড পয়েন্ট কখনোই নয়। এবং এই যে অ্যাভারেজ লাইনটা এইটাকে বলা হয় ব্যারি সেন্টার। তো ব্যারি সেন্টার হচ্ছে অ্যাকচুয়ালি EG এবং T2G সেট অফ অরবিটালের একটা ওয়েটেড অ্যাভারেজ এনার্জি লেভেলকে বোঝায়। এবারে এই পুরো বিষয়টাকে বোঝানোর জন্য একটা খুব ফানি একটা অ্যানালজি দিতেই পারি আমি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। কী হয় দেখ, ধরা যাক এই যে গ্রাউন্ড স্টেট আছে, এই গ্রাউন্ড স্টেটের যে তিনটে অরবিটাল আছে, সাপোজ প্রথম তিনটে হচ্ছে DXY, DYZ এবং DXZ। এই তিনটে অরবিটাল হচ্ছে তুমি, ঠিক আছে, ইউ। আর এই যে দুটো অরবিটাল যারা কিনা DX² - Y² এবং DZ² অ্যাক্সিয়াল, এটা হচ্ছে তোমার বন্ধু, তোমার ফ্রেন্ড। তো তোমরা দুজন মিলে দাঁড়িয়ে আছো রাস্তায়, হঠাৎ করে অনেক দূর থেকে ঠিক আছে কোনো একটা খুব সুন্দরী মহিলা, সুন্দর একটা মেয়ে হেঁটে আসছে, তোমাদের দিকেই আসছে, টুয়ার্ডস ইউ অ্যাপ্রোচ করছে। তো যখন তোমাদের দিকে আসছে দূর থেকে, তুমি এবং তোমার বন্ধু দুজনেরই মনে হবে যে ওই মেয়েটা তোমার দিকেই আসছে, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল তোমরা সেরকমভাবে ভেবে নাও, মেয়ে হোক ছেলে হোক এনিথিং। তো দুজনেরই মনে হবে যে ও তোমাদের দিকেই আসছে। সুতরাং দুজনেই এটা ভাববে যে যেহেতু মেয়েটা আমার দিকে আসছে তাহলে নিশ্চয়ই আমার সঙ্গে কিছু একটা ওর কথাবার্তা হবে, ইন্টারাকশন হবে। সুতরাং এইবার নিজেদের ভিতরে কেমন একটা এক্সাইটমেন্ট ফিলিং আসবে, ঠিক আছে। চুলফুল একটু সবাই ঠিকঠাক করে নেবে, জামাটা ভালো করে ইন করে নেবে, একটা সুন্দর একটা গেট আপ নিয়ে দাঁড়িয়ে থাকবে দুজন মিলেই। দুজনেরই মনে হচ্ছে যে দুজনেই আমাদের দিকে আসছে। এইটাকে তুমি যখন লিগ্যান্ড অ্যাপ্রোচ করছে টুয়ার্ডস দ্য মেটাল আয়ন, ফার ফিল্ডের কথা ভাবো, ফার ফিল্ড, দূর থেকে মনে হচ্ছে যে লিগ্যান্ডগুলো 5টা ডি অরবিটালকে সমানভাবে এফেক্ট করছে। তাই জন্য 5টা ডি অরবিটালেরই সমান এক্সাইটেশন হয়েছিল, সবাই সমানভাবে এক্সাইটেড। তো 3টে অরবিটাল মানে হচ্ছে তুমি নিজে আর এই দুটো অরবিটাল মানে তোমার ফ্রেন্ড, এখন দুজনেই ভাবছো যে মেয়েটা আমার দিকেই আসছে। সুতরাং দুজনেই সমানভাবে এক্সাইটেড,
দূর থেকে মনে হচ্ছিল। যখন অনেকটা কাছে এসে গেল মেয়েটা, তখন তুমি দেখলে যে আসলে এই মেয়েটা তোমার বন্ধুর দিকেই আসছিল। কি বলবো, খুবই দুঃখজনক ঘটনা, কিন্তু এটাই সত্যি আর কি। এই অবস্থায় তোমার কি মনে হবে যে আসলেই আমি যতটা এক্সাইটেড হয়েছিলাম দরকার ছিল না। সুতরাং তুমি আবারও যতটা তুমি উত্তেজিত হয়েছিলে, এক্সাইটেড হয়েছিলে, ততটাই তুমি ডিমোরালাইজড হয়ে যাবে। অর্থাৎ তুমি তোমার সেই যে এক্সাইটমেন্ট লেভেলটা সেটাকে কমিয়ে নিয়ে আসবে। তো সেটাই হয়েছে এদের সঙ্গে, যারা নন অ্যাক্সিয়াল অরবিটাল, যারা হচ্ছে লিগ্যান্ডের সঙ্গে যাদের সরাসরি সংঘাত হয়নি, লিগ্যান্ডের সঙ্গে সরাসরি সংঘাত অন্য কারোর হয়েছিল, তোমার হয়নি, ফলে তোমার এনার্জি অ্যাভারেজ যতটা বা হাইপোথেটিক্যালি যতটা হবে বলে ভেবেছিলাম তার থেকে কমে আসলো। আর যে হচ্ছে তোমার বন্ধু উইনার, সে আসলে যতটা এক্সাইটেড হয়েছিল, এখন যখন সত্যি সত্যিই ঘটনাটা তার সঙ্গে বাস্তবে ঘটলো, তার তো এক্সাইটমেন্ট লেভেল আরও বেড়ে যাবে। সে এবার হিরো হয়ে গেল। হিরো হয়ে যাওয়ার ফলে তার এনার্জি এবার আরও বেড়ে গেল। সুতরাং এইবার এই অ্যাভারেজ অবস্থা থেকে তুমি ঠিক যতটা ডিমোরালাইজড হলে, ও ঠিক ততটাই এক্সাইটেড হয়ে গেছে। অর্থাৎ তিনটে নন অ্যাক্সিয়াল অরবিটালে টোটাল যতটা এনার্জি লস হলো, ঠিক আছে, 3 × 2/5 ইউনিট, 3 × 2/5 ডেল্টা ও, তো ততটাই এনার্জি গেইন করলো কারা? দুখানা ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার অরবিটাল, অর্থাৎ 2 × 3/5 মানে 6/5 ডেল্টা ও। ক্লিয়ার? তাহলে কপি করো। প্রথমে হচ্ছে সিউডো এক্সাইটেড এনার্জি লেভেল অফ 5 ডিজেনারেট ডি অরবিটালস ইজ দ্য ওয়েটেড অ্যাভারেজ অফ T2G অ্যান্ড ইজি সেট অফ অরবিটালস কল্ড ব্যারি সেন্টার। অর্থাৎ ব্যারি সেন্টার হচ্ছে কোনটা? ওই যে সিউডো এনার্জি লেভেলটা, এক্সাইটেড লেভেলটা, যেটা কিনা হাইপোথেটিক্যাল বলছিলাম, ওটাই হচ্ছে ব্যারি সেন্টার, এবং ওটা হচ্ছে T2G এবং ইজি এই দুটো সেট অফ অরবিটালের একটা ওয়েটেড অ্যাভারেজ। মানে T2G এবং ইজির একদম মিড পয়েন্ট না, ওয়েটেড অ্যাভারেজ। কারণ ওয়েটেড অ্যাভারেজ বলতে কি বোঝালাম, যে তিনটে T2G অরবিটাল যত এনার্জি লস করেছে, দুটো ইজি অরবিটাল ততটা গেইন করেছে। সুতরাং এই এনার্জি লস্ট এবং গেইনড এটা একটা 3:2 রেশিওতে ডিভাইড হয়েছে। তাহলে এনার্জি লস্ট বাই তিনটে T2G অরবিটাল ইজ ইকুয়াল টু গেইনড বাই দুটো ইজি অরবিটাল, যাতে করে টোটাল লস এবং গেইনটা সেম হয়। এবার বলছে ডেল্টা ও হচ্ছে এক একটা, দেখো আন্ডারলাইন করা আছে, 1 T2G অ্যান্ড 1 ইজি, একটা T2G এবং একটা ইজির মধ্যেকার গ্যাপ হচ্ছে ডেল্টা ও। তাহলে ডেল্টা ওটা হচ্ছে টোটাল গ্যাপটা। তাহলে ব্যারি সেন্টার থেকে ওপরটা হচ্ছে 3/5, তাহলে এক একটা ইজি অরবিটাল 3/5 ডেল্টা ও করে এনার্জি গেইন করেছে। 3/5 ডেল্টা ও হচ্ছে এনার্জি গেইনড বাই 1 ইজি অরবিটাল, আর 2/5 হচ্ছে এনার্জি লস্ট বাই 1 T2G অরবিটাল। তাহলে এবার ভাবো তুমি যে এখানে আমরা বলছি এক একটা T2G অরবিটাল কত করে এনার্জি লস করেছে? 2/5। তা T2G কটা? তিনটে। তাহলে তিনটের টোটাল লস করবে কত? এটা × 3। আর দুখানায় একটা ইজি অরবিটাল হচ্ছে এতটা এনার্জি গেইন করেছে, তাহলে দুটো ইজি অরবিটাল অ্যাকচুয়াল তারা টোটাল গেইন করবে কত? এত। তাহলে 6/5 গেইন করেছে, 6/5 লস্ট হয়েছে টোটাল। তাই জন্য হচ্ছে আমরা বলছি যে এটা হচ্ছে একটা ওয়েটেড এনার্জি অ্যাভারেজ ব্যারি সেন্টারটা। সুতরাং টোটাল এনার্জি লেভেল যদি আমরা বলি, তাহলে গ্রাউন্ড স্টেট ডি সব থেকে কম এনার্জি লেভেলের, তারপরে T2G, তারপরে হচ্ছে এক্সাইটেড স্টেট ডিজেনারেট ডি অরবিটাল, আর সব থেকে বেশি হচ্ছে ইজি সেট অফ অরবিটালস। ঠিক আছে? তাহলে এই যে আলোচনাটা আজকে করলাম থ্রু আউট, আমরা কিন্তু অক্টাহেড্রাল ফিল্ডে, অর্থাৎ 6টা লিগ্যান্ড যখন অ্যাপ্রোচ করছে সিমেট্রিক্যালি আর বডি সেন্টারে বা অক্টাহেড্রাল ভয়েডের মধ্যে যখন মেটাল ক্যাটায়নটা আছে এবং একটা অক্টাহেড্রাল কমপ্লেক্স তৈরি হচ্ছে, এই সময়ে ডি অরবিটালের স্প্লিটিং কীভাবে হয় সেটা ডিটেলে এক্সপ্লেন করলাম। একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি, আবার মনে পড়ছে, সেটা হচ্ছে আমি ফার ফিল্ড আর নিয়ার ফিল্ড দুটো কথা বলছিলাম, সেই সম্পর্কে কোনো বক্তব্য এখানে আমি লিখিনি, মানে ভুলে গেছি লিখতে। ওটা একটা লাস্ট পয়েন্ট অ্যাড করে নাও, সেটা হচ্ছে আমি এখানে লিখেও নিচ্ছি একটু, নাহলে অসুবিধা হবে। লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে ফার ফিল্ড কী করে? এক্সাইটেশন ঘটায়, এক্সাইটেশন অফ ডি অরবিটালস। অর্থাৎ যে এক্সাইটেশনটা ঘটিয়ে আমরা ওই সিউডো এক্সাইটেড স্টেটে যাই। আর নিয়ার ফিল্ড কী করে? যখন নিয়ার
মানে কাছাকাছি চলে এলো লিগ্যান্ড মেটালের, তখনই আমরা বুঝতে পারলাম যে লিগ্যান্ডটা আসলে কোন অরবিটালের কাছে। তো যে অরবিটালের কাছে তার এনার্জি বেশি পরিমাণে বাড়ালো, বাকিগুলোর এনার্জি কম পরিমাণে বাড়ালো, অর্থাৎ যতটা বেড়ে যাবে বলে মনে হচ্ছিল তার থেকে কমে আসলো। অর্থাৎ নিয়ার ফিল্ড কী করলো ফাইনালি, নিয়ার ফিল্ড যেটা করলো সেটা হচ্ছে স্প্লিটিং অফ ডি অরবিটালস। ঠিক আছে, তো এটা হচ্ছে আজকের লাস্ট পয়েন্ট ছিল। তাহলে ফাইনালি আমরা আমি বলতে চাইছিলাম যে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা ডি অরবিটাল স্প্লিটিং কীভাবে হয়, T2G কী, ইজি কী, ব্যারিসেন্টার কী ইত্যাদি ডিটেল আলোচনা করলাম, এবং এইগুলো কিন্তু আমাদের পরবর্তী সময়ে কাজে লাগবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করব। নেক্সট ভিডিওতে আমরা এটা অক্টাহেড্রাল হলো, আমরা টেট্রাহেড্রাল কীভাবে সেখানে স্প্লিটিং হয় সেটা দেখব। তারপরে হচ্ছে এই যে স্প্লিটিং এনার্জি ডেল্টা ও বা টেট্রাহেড্রালের ক্ষেত্রে ডেল্টা টি, এইগুলো কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে সেইগুলো পড়বো, এবং তারপরে আমরা CFSE অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি এইটা কাউন্ট করে কীভাবে, গণনা করে কীভাবে সেটা দেখব। তাহলে আজকের ভিডিওটা আশা করা যায় তোমাদেরকে বোঝাতে পেরেছি ইন ডিটেইল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে, কারণ তোমরা যত বেশি আমার ভিডিও শেয়ার করবে ততই আমার ভিডিও আরও অনেক বেশি স্টুডেন্টসদের কাছে পৌঁছবে এবং আমার ভিডিও বানানোর উৎসাহটা আরও বেশি বেশি করে বাড়বে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খুব ভালো থেকো সবাই, টাটা।